টানা ৫ দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এবার গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একজন মানুষকে হত্যার জন্য যদি একবার মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে ১৪০০ মানুষকে হত্যার দায়ে শেখ হাসিনাকে ১৪০০ বার ফাঁসি দিতে হবে। জুলাই আগস্টে গণহত্যা মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ১৪০০ বার ফাঁসি দেওয়ার মতো অপরাধ করেছেন শেখ হাসিনা। তবে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয়টি আদালতের উপর। শেখ হাসিনা ছিলেন অপরাধের নিউক্লিয়াস এবং প্রাণভোমরা। তার বিরুদ্ধে সব অপরাধ প্রমাণ করতে পেরেছে প্রসিকিউশন। তাই সর্বোচ্চ সাজা চেয়ে জুলাই আগস্ট হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। আমরা তুলে ধরেছি, আমরা আর্গুমেন্ট করেছি যে এই ৩ জন আসামির মধ্যে প্রধান আসামি শেখ হাসিনা, যিনি ছিলেন অপরাধের নিউক্লিয়াস, কারণ তাকে কেন্দ্র করেই সমস্ত অপরাধগুলো সংগঠিত হয়েছিল। তিনি যেহেতু সকল অপরাধীদের প্রাণভোমরা ছিলেন, সুপার স্ট্রাকচারের সকল স্ট্রাকচারের উপরে অবস্থান করতেন, তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন, তাকে চরম দণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয়। যেহেতু অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে ১৪০০ মানুষকে হত্যার দায়ে অন্তত ১৪০০ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। শেখ হাসিনা বাংলাদেশের ১৪০০ মানুষকে হত্যা করেছে শুধুমাত্র গণ অভ্যুত্থানের সময় সে ক্ষমতায় টিকে থাকার জন্য। আর এছাড়া বিগত ১৫ বছরে শেখ হাসিনা আরও হাজার হাজার মানুষকে গুম করেছে, এমনকি অনেককে গুম করেও নিয়ে হত্যা করে ফেলেছে, নিরুদ্দেশ করে ফেলেছে। এবং জরিপে দেখা যায় যে শেখ হাসিনা তার বিগত ১৫ বছরের শাসনামলে সে প্রায় ২০০০ মানুষকে গুম করেছে, যার ৩০% প্রায়, অর্থাৎ প্রত্যেক ১০০-র মধ্যে ৩০ জন এখনও পর্যন্ত নিরুদ্দেশ, অর্থাৎ তাদেরকে একেবারে হত্যা করে ফেলেছে, গুম করে নিয়ে এরপর হত্যা করে ফেলেছে, তাদেরকে নিরুদ্দেশ করে ফেলেছে। সুতরাং শেখ হাসিনাকে যদি ১৪১২ ফাঁসি দেওয়া হয়, তাহলেও তার উপযুক্ত বিচার হবে না। যে কারণে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার গুম, খুন, হত্যা এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় এবার শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবার আর শেষ রক্ষা হচ্ছে না শেখ হাসিনার। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে শেখ হাসিনার বিরুদ্ধে যে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে গুম, খুন এবং মানবতা বিরোধী মামলায় তাকে ফাঁসির আদেশ দিয়েছে, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে শেখ হাসিনার বিরুদ্ধে কি কি অভিযোগ মূলত চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেছিলেন এবং কি কি অভিযোগ আদালত মূলত গ্রহণ করে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ট্রাইব্যুনালের যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর শেখ হাসিনার নানা ভয়াবহ অপকর্মের বর্ণনা দিতে গিয়ে হাসিনার এক সময়ের ব্যক্তিগত কর্মকর্তা মতিউর রহমান রেন্টু লেখা আমার ফাঁসি চাই বইয়ের কিছু কিছু ঘটনার উদ্ধৃতি দেন। সেখানে রেন্টু লেখেন, শেখ হাসিনা লাশ দেখলেই খুশি হতেন, তিনি ছিলেন বিকৃত মানসিকতার। একবার লালবাগে 7টি লাশ পড়লে তিনি খুশি হয়ে বলেন, আজ আমি বেশি করে খাবো। এছাড়া যেদিন জাহানারা ইমাম মারা যান, সেদিন তিনি বলেন আপদ গেছে, এই আপদকে আমার বিরুদ্ধে দাঁড় করাতে চেয়েছিল। চিফ প্রসিকিউটর বলেন, মূলত এই বইয়ের বর্ণনার মাধ্যমে শেখ হাসিনার চরম জিজ্ঞাসা ও বিকৃত রুচির মানসিকতা ফুটে উঠেছে। ২৪ জুলাই আন্দোলনটি সম্পূর্ণ পরিকল্পিত, সিস্টেমেটিক ও ওয়াইড স্প্রেড। প্রধানমন্ত্রী থেকে শুরু করে আইন শৃঙ্খলার সব বাহিনী, রাষ্ট্রীয় যন্ত্র এবং একই সঙ্গে দলীয় অঙ্গ সংগঠন ও হেলমেট বাহিনী ব্যবহার করা হয়েছে এই গণহত্যায়। আন্তর্জাতিক আইনে মানবতা বিরোধী অপরাধের দুটি মূল উপাদান ওয়াইড স্প্রেড ও সিস্টেমেটিক, দুটোই এখানে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। ট্রাইব্যুনালের যুক্তিতে বলা হয়, শেখ হাসিনার পুলিশ বাহিনীর প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন সরাসরি আদালতে সাক্ষ্য দিয়ে বলেছেন যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা, হেলিকপ্টার ব্যবহার করার নির্দেশনা তিনি পেয়েছিলেন শেখ হাসিনার কাছ থেকে। আর স্বরাষ্ট্রমন্ত্রী তাকে টেলিফোন করে জানান প্রধানমন্ত্রী তাকে এই নির্দেশ দিয়েছেন। তিনি তখন এই নির্দেশ তার অধীনস্থ কর্মকর্তাদের জানান। অধীনস্থ কর্মকর্তারা অর্থাৎ ডিএমপির তৎকালীন কমিশনার হাবিব, প্রলয় জোয়াদ্দার, তারা কমান্ডার সেক্রেটারির মাধ্যমে ওয়্যারলেস মেসেজে বিভিন্ন কমান্ড পোস্ট,
বিভিন্ন জায়গায় যেসব বাহিনীকে নিয়োগ করা হয়েছে তাদের কাছে পৌঁছে দেন। আদালতে ওয়্যারলেস অপারেটর সেই বার্তাটি অডিও শুনিয়েছেন। তাই সব মিলিয়ে পুরো হত্যাযজ্ঞে যে হাসিনার নির্দেশে পরিচালিত হয়েছে তা প্রমাণিত হয়েছে। তাজুল ইসলাম বলেন, আন্দোলনের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হেলিকপ্টারের ফ্লাইট ছিল 36টি। এছাড়া সেখানে কি কি অস্ত্র ব্যবহার করা হয়েছে, তোলা হয়েছে তার তালিকা, কত রাউন্ড গুলি করা হয়েছে তার তালিকা উপস্থাপন করা হয়েছে। আন্দোলনে মোট কত রাউন্ড অস্ত্র ব্যবহার করা হয়েছে তার বর্ণনা দেওয়া হয়েছে। তিনি বলেন, সেখানে SMG, লাইট মেশিন গান, শটগান, রাইফেল, সাউন্ড গ্রেনেড, স্টান গ্রেনেড সব কিছুর হিসাব আছে। ভিডিও ফুটেজ, আহতদের গুলিবিদ্ধ হওয়া, শহীদ এবং আহতদের শরীর থেকে যে বুলেটগুলো বের করা হয়েছে তাও আদালতে উপস্থাপন করা হয়েছে। এসব কিছুর মাধ্যমে জুলাই গণহত্যায় হাসিনার সুপিরিয়র কমান্ড প্রমাণিত হয়েছে। ঐতিহাসিক এই মামলায় ইতোমধ্যে সাক্ষ্য দিয়েছেন গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক শহীদ আবু সাঈদের বাবাসহ স্বজনরা, পরিবারের অনেকে। এছাড়া স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দিয়েছেন বিশিষ্ট বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর, যদিও শেষ পর্যন্ত তিনি সরাসরি সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। সাক্ষ্য দিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম এবং আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। তদন্তকারী কর্মকর্তার কাছে মোট 84 জন জবানবন্দি দিয়েছেন। এর মাঝে মোট 54 জন সরাসরি ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছেন, যার মধ্যে আছেন 7 আন্দোলনকারী, 3 চিকিৎসক, 1 সাংবাদিক। প্রসিকিউশনের তথ্যে বলা হয় 60 জেলার 438টি স্পটে হত্যাকাণ্ড সংঘটিত হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মোট 5টি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। এর মধ্যে প্রথমটি হল 2024 সালের 14 জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেওয়া। এর পরিপ্রেক্ষিতে আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার ওপর আক্রমণের অংশ হিসেবে হত্যার চেষ্টা, নির্যাতন এবং অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধগুলো সংগঠনের প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতা, অপরাধ সংগঠনের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদান না করা এবং ষড়যন্ত্র করার অপরাধ সংগঠিত হয়েছে। দ্বিতীয়ত, আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার উপর হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আসামি শেখ হাসিনার ওই নির্দেশ বাস্তবায়নে তাদের নিয়ন্ত্রণাধীন এবং অধীনস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দিয়ে কার্যকর করার মাধ্যমে অপরাধ সংগঠনের নির্দেশ প্রদান, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে, যা তাদের জ্ঞাতসারে কার্যকর করা হয়েছে। অপর অভিযোগে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আগ্নেয়াস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র আবু সাঈদের বুকে লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিক গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাতসারে এবং তাদের দ্বারা অপরাধ সংগঠনের নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্র সহ অন্যান্য অমানবিক আচরণ করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের কথা বলা হয়েছে। আরেক অভিযোগে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনীর
সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে 2024 সালের 5 আগস্ট ঢাকা মহানগরীর চানখারপুল এলাকায় আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারা নিরীহ নিরস্ত্র 6 জন ছাত্র জনতাকে গুলি করে হত্যা করার মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাতসারে এবং তাদের হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্র করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের তথ্য উল্লেখ আছে। সবশেষ শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল ও আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততা তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার ওপর আক্রমণের অংশ হিসেবে 5 আগস্ট 2024 ঢাকা জেলায় আশুলিয়া থানার সামনে এবং আশপাশ এলাকায় আন্দোলনরত নিরীহ ছাত্র জনতার ওপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারা নিরীহ নিরস্ত্র 6 জন জনতাকে গুলি করে তাদের মধ্যে 5 জনের মরদেহ এবং 1 জনকে জীবিত ও গুরুতর আহত অবস্থায় আগুনে পুড়িয়ে দেওয়ার অপরাধ সংগঠিত হয়েছে। ধরনের হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্র সহ অন্যান্য অমানবিক আচরণ করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপনের পর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 শেখ হাসিনা সহ অপর 2 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। মোট 8747 পৃষ্ঠার অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়। সেখানে আনুষ্ঠানিক অভিযোগপত্রটি 135 পৃষ্ঠার। এই মামলায় সাক্ষী করা হয়েছে 84 জনকে। গত 12 মে চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সহ তার সহযোগী যারা ছিল তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম, খুন এবং মানবতা বিরোধী অপরাধ সহ বিভিন্ন রকমের অভিযোগের ভিত্তিতেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলায় তদন্ত চলছে এবং তদন্ত মোটামুটি একেবারে শেষ পর্যায়ে। যাও কিছুটা বাকি আছে তাও এই অল্প কিছুদিনের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছে আদালত। সুতরাং বোঝাই যাচ্ছে যে খুব শীঘ্রই এবার এই শেখ হাসিনা সহ যারা তার সবথেকে বড় সহযোগী ছিল তাদের আর শেষ রক্ষা হবে না, তাদেরকে সর্বোচ্চ শাস্তি এবার প্রদান করা হবে। এবং যে কারণে কিন্তু এই যে গত কয়েকদিন আগেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব তিনি স্পষ্টভাবে বলেছেন যে একেবারে সরাসরি সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই বলেছেন যে শেখ হাসিনা যে অন্যায় করেছে শুধুমাত্র গণ অভ্যুত্থানের সময়ই সে 1400 মানুষকে হত্যা করেছে, তাও নৃশংসভাবে। সুতরাং তার তো একবার নয়, তার 1400 বার ফাঁসি হওয়া উচিত। কিন্তু শুধুমাত্র যে গণ অভ্যুত্থানের সময় মানুষ মারছে বিষয়টা এমন নয়, সে পাশাপাশি বিগত 15 বছরে আরও হাজারো মানুষকে নৃশংস নিরীহভাবে টর্চার করেছে এবং হাজার হাজার মানুষকে সে গুম করেছে এবং গুম করে প্রত্যেক 100-র মধ্যে 30 জনকে এখনও পর্যন্ত নিখোঁজ করে রাখছে। মানে হয়তো তাদেরকে মেরে ফেলছে, তাদের কোনো অস্তিত্ব পর্যন্ত রাখে নাই, যে কারণে কিন্তু এখনও পর্যন্ত তাদের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। সুতরাং এগুলো তো সে করেছে এবং পাশাপাশি সে বাংলাদেশের আওয়ামী লীগ বিরোধী বা বিরোধী দলের বিরোধী মতের যেই মতেরই মানুষ হোক না কেন, যদি তার দলের সাথে তার মতের সাথে সাংঘর্ষিক হতো তাহলে তাদেরকে নির্মমভাবে নির্যাতন করত এবং তাদের বিরুদ্ধে দলীয়ভাবে মামলা প্রদান করে প্রায় লক্ষ লক্ষ মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে বছরের পর বছর অন্ধকার কারাগারের মধ্যে, আয়নাঘরের মধ্যে নৃশংসভাবে নির্যাতন করেছে, টর্চার করেছে। এবং এই যে আয়নাঘরে যেরকমভাবে মানুষকে রেখে নিরীহভাবে যে তাদেরকে বছরের পর বছর একাধারে একেবারে অন্ধকারের মতো ছোট একটা রুম, যে জায়গায় নড়তে পারে না, চড়তে পারে না, খাবার ব্যবস্থা নাই, আলোর ব্যবস্থা নাই, মানে একেবারে কবর সমতুল্য, এইরকম জায়গা তৈরি করে এরপর সেখানে শেখ হাসিনা নিরীহ নিরপরাধ মানুষদেরকেও নিয়ে সেখানে বছরের পর বছর আটকিয়ে রাখত। এমনকি এই যে
দেখা গেছে কিছু মানুষ তারা আয়নাঘর থেকে যখন প্রথম বের হয়েছে, তারা কোথায় যাবে, কার কাছে যাবে, তাদের পরিবার কোথায় আছে, কি অবস্থায় আছে, কোনো কিছুই জানে না। কারণ তাদেরকে একেবারে কবরের মতো নিয়ে আটকিয়ে রাখছে। হয়তো 5 দিন, 10 দিন, 20 দিন পর কিছু খাবার দিয়েছে, আর না হয়তো ঠিকমতো খাবার দেয়নি বা ঠিকমতো কোনো কিছুই করতে দেয়নি। একেবারে কবরের মতো মানে ভয়ঙ্কর এক আযাবের মধ্যে সে কিন্তু মানুষকে রাখছে। তো কত বড় নিকৃষ্টতম মানুষ হলে সে এই কাজ করতে পারে। সুতরাং এদেশের মানুষের এবার দাবি একটাই যে এই শেখ হাসিনা সহ যারা তার সহযোগী ছিল তাদেরকে সর্বোচ্চ শাস্তি যেন প্রদান করা হয়। যেরকমভাবে ইতিপূর্বে শেখ হাসিনা সে ক্ষমতায় এসে বাংলাদেশের জামাত ইসলামী, বিএনপি সহ বিভিন্ন দলের বড় বড় নেতাদেরকেও নির্মমভাবে নির্যাতন করে তাদেরকে একেবারে হত্যা করে ফেলেছে, কাউকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসি দিয়েছে। যদিও সেটা ছিল কিন্তু বিতর্কিত, কিন্তু বর্তমানে যেইভাবে অগ্রসর হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তাতে আশা করা যায় যে গোটা বিশ্বেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে কোনো বিতর্ক সামনে হবে না এবং আসামিদেরকে একেবারে উপযুক্ত বিচার প্রদান করা হবে। তো দর্শক, যে বিষয়গুলো দেখলেন আজকে, সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।